সাকিব আল হাসান সাচা ক্যারেক্টার যার এই মুহূর্তের দুইটা ইনিংস দেখে তাকে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। মেহেদী হাসান মিরাজকে এরা নিচে হচ্ছে অনেক মন কষ্টে, এবং এরা মনে প্রাণে চায় যারা মেহেদী হাসান মিরাজকে শেষ মুহূর্তে ইনক্লুড করেছে যে মেহেদী হাসান মিরাজ যেন ফেল করে। তো যেই ক্রিকেটার জীবনেও নাম্বার 5 খেলেন নাই, আপনি ভাই কিসের ভিত্তিতে জাতীয় দলের জার্সিতে তাকে নাম্বার 5 বিবেচনা করেন? ফাইজলামি করেন, মস্করা করেন আপনারা। রিয়াসুল ভাই, মানে প্রথমে সাকিব আল হাসানের প্রশ্ন দিয়ে শুরু করি। সাকিব আল হাসান যেভাবে খেলছেন, পরপর দুইটা ডাক মেরেছেন, সাকিবের যারা হেটার আছেন বা যারা ক্রিকেট সমর্থক আছেন তারা ভাবছেন সাকিব শেষ, মানে সাকিব কি আসলেই শেষ? না, ডাক মারলেই সাকিব শেষ বা সাকিব আল হাসান রান করতে পারেনি দেখি সাকিব আল হাসান না, এটা ভাবার কোনো কারণ নেই। সাকিব আল হাসান ইজ এ ক্যারেক্টার যিনি যে কোনো দিন পুরো ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। সাকিব আল হাসান সাচা ক্যারেক্টার যার এই মুহূর্তের দুইটা ইনিংস দেখে তাকে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান কি লিটন কুমার দাস নাকি নাজমুল হাসান শান্ত যে খারাপ করলো 4-5টা ইনিংসে আপনি গালি দেওয়া শুরু করে দিলেন? সাকিব আল হাসানের রেকর্ড সাকিব আল হাসানের কথা বলে। সো প্রথম যে ডাকটা মারলো সেটা তিনি কি করার চেষ্টা করছেন? স্কুপ করার চেষ্টা করছে, তাই না? বোল্ড হয়ে গেলেন। দ্বিতীয় ম্যাচে কিন্তু তিনি আগ্রাসী থাকার চেষ্টা করছেন। কত রান করলেন বিষয় না, যখন খেলতে নামছেন বল বাকি থাকে 4টা 5টা 6টা 7টা, সাকিব আল হাসান নিশ্চয়ই ডাক অ্যাভয়েড করার জন্য খেলতে যান নাই। সাকিব আল হাসান যেন ওই কয়েকটা বল হয় কাজে লাগাবেন অথবা তিনি ড্রেসিং রুমে ফিরে যাবেন, ওই ইন্টেনশনে খেলতে গেছেন। আমাদের ক্রিকেটে বা আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? যে আমরা আসলে ওই পার্টিকুলার মোমেন্টে আমাদের রোলটা বুঝি না। ডাক মারলেও আপনি যদি আপনার রোল বুঝেন, ইটস ইম্পর্টেন্ট। আর যদি আপনি 100 রানও করেন, আপনি আপনার রোল বুঝেন না, তাহলে সেটার কোনো গুরুত্ব নেই। আপনি খেয়াল করে দেখবেন যে বিরাট কোহলি টি-20 ইনিংসগুলো নিয়ে প্রায় সমালোচনা হয় স্লো ব্যাটিংয়ের জন্য। মনে করা হয় যে পরের দিকের ব্যাটাররা প্রেসারে পড়ে যায়। আলোচনা আছে না? আলোচনা হয়, এটা আমি করছি না, এই আলোচনাটা হয়। সো ওই গুরুত্বপূর্ণ আলোচনাটা কেন হয়? আলোচনাটা হয় কারণ সময়ের সাথে তিনি তাকে শিফট করতে পারেন না। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে মাঝখানে আলোচনা হয়েছিল কেন? যে বাংলাদেশের সেমিফাইনালসে যাবার ওয়ার্ল্ড কাপ একটা সম্ভাবনা ছিল, তিনি স্লো গেছেন। তিনি বাংলাদেশকে জেতাতে চেয়েছেন, কিন্তু এমনভাবে জেতাতে চাননি যেই জয়ের জন্য বাংলাদেশ সেমিফাইনালে যাবে। তো মাহমুদুল্লাহ রিয়াদ তো টুকটাক রান করেছিলেন, সমালোচনা কেন হয়েছে? মোমেন্টামটা তিনি ক্রিয়েট করতে পারেননি। সাকিব আল হাসান ওই মোমেন্টে তার যে রোল সেটা প্লে করার চেষ্টা করেন। এখন ওইটা করতে গিয়ে তিনি যদি 0 রানে আউট, নো ম্যাটার, তিনি তো বল নষ্ট করেন নাই। বা ওইটা করতে গিয়ে তিনি যদি 10 বলে 5 রান করেন, ইট ম্যাটার্স। কারণ আমার কাছে মনে হয় ওই সময়ের জন্য ওইটা দাবি ছিল না। রিয়াসুল ভাই, মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করা হয়েছে দলে একজনের পরিবর্তে। পাকিস্তান আছেন বলে হয়তো তিনি সুবিধাটা পেয়েছেন যে ওইখান থেকে তাকে নিয়ে নেওয়া। পাকিস্তানে তো সাকিব আল হাসানও ছিলেন। আসলে দেশের যা পরিস্থিতি বা সব কিছু বিবেচনায় বাংলাদেশ ক্রিকেটের যা পরিস্থিতি, সাকিবকেও কি ইনক্লুড করা যেত কিনা? সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে আপনি ইনক্লুড করেছেন, সেটা পাকিস্তানে থাকা বা পাকিস্তানে না থাকার থেকে এটার একটা জনরোষের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশনস পড়েছে। তারা যেসব ব্যাখ্যা বিশ্লেষণ করে, তারা যেভাবে দল করে, তারা যেভাবে দল গড়ার পরে উল্টাপাল্টা ব্যাখ্যাগুলো দেয়, এগুলো তো আনএক্সেপ্টেবল। সো এই ঘটনাগুলো যখন ঘটে এবং এই ঘটনাগুলো ঘটার পরে আপনি যে দলটাকে দিয়েছেন খেলানোর জন্য, সেই দল যখন ফেল করে, তখন তো আলটিমেটলি আপনাকে কী করতে হবে? পাবলিক যেটা বলছিল সেটার সাথে তাল মিলাইতে হবে। মেহেদী হাসান মিরাজকে যে এরা খুব খুশি হয়ে নিছে তা কিন্তু না, কোনো কারণ নেই। মেহেদী হাসান মিরাজকে এরা নিচে হচ্ছে অনেক মন কষ্টে, এবং এরা মনে প্রাণে চায় যারা মেহেদী হাসান মিরাজকে শেষ মুহূর্তে ইনক্লুড করেছে যে মেহেদী হাসান মিরাজ যেন ফেল করে, তাহলে তাদের আগের ডিসিশনটা ঠিক হয়ে যাবে। তারা কিন্তু বাংলাদেশের কথা চিন্তা করে না। বাংলাদেশের কথা যদি চিন্তা করতো, আমাদের এই বোদ্ধা ব্যক্তিরা জাতীয় দলটাতে যারা সিন্ডিকেট করে, ঠিক আছে, ন্যাশনাল টিমের কিছু কোচ আছে এটার মধ্যে, ন্যাশনাল টিমের সিলেকশনের সাথে যারা জড়িত তাদের 2-1 আছে এটার মধ্যে, তাহলে তো তারা একটা দল এমন পাঠাতো যে দলটা কম্প্যাক্ট হতো। মিডল অর্ডার ছাড়া একটা দল হইতে পারে ভাই? নাম্বার 5-এ শাক মেহেদী ব্যাট করছেন। শাক মেহেদী তো তার লাইফে, তার ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল টি-20-তে কখনোই নাম্বার 5-এ খেলেন নাই। তো যেই ক্রিকেটার জীবনেও নাম্বার 5-এ খেলেন নাই, বা যেই ক্রিকেটারের নাম্বার 5-এর ট্র্যাক রেকর্ড এখন পর্যন্ত প্রুভেন না, আপনি ভাই কিসের ভিত্তিতে জাতীয় দলের জার্সিতে তাকে নাম্বার 5-এ বিবেচনা করেন? ফাইজলামি করেন, মস্করা করেন আপনারা তো সেটা করেছেন। তো যখন সাকসেসফুল হতে পারেনি, তখন পাবলিক বলছে যে আপনার মিরাজকে কেন নিলেন না? এই কারণে চাপে পড়ে মিরাজকে নিছে। বাট এরা মনে প্রাণে মিরাজকে ভালোবেসে নিয়েছে, এরকম না ভাই। রিয়াজ ভাই, এই প্রক্রিয়াটা কি ঠিক আছে আসলে? মানে মিরাজ দলে অন্তর্ভুক্ত হয়েছে, আপনি হয়তো চেয়েছিলেন মিরাজ অন্তর্ভুক্ত, বা যে প্রক্রিয়া মিরাজ অন্তর্ভুক্ত হলেন সেই প্রক্রিয়াটা কি ঠিক আছে? না, ডেফিনেটলি মানে এই প্রক্রিয়াকে ঠিক বলার সুযোগ নেই। তার মানে এই না যে মিরাজ ডিজার্ভিং ক্যান্ডিডেট না, বরং প্রক্রিয়াটা ভুল করেছে হচ্ছে যারা তাকে বাদ দেওয়ার সাথে জড়িত ছিলেন তারা এক সময় বাদ দিলেন, এক এক রকম এক এক কথা বললেন যে মিরাজের আসলে এই মুহূর্তে বোলিংটা হচ্ছে না। ভাই, মিরাজ 4 ওভার কোন বোলার প্রত্যেকটা ম্যাচে 4 ওভার বল করবে এরকম কোনো গ্যারান্টি আছে পৃথিবীতে? টি-20 যে দলগুলো খেলে তাদের 1-2টা মিনি অলরাউন্ডার থাকে, প্রত্যেক দলে সেটা থাকে। বাংলাদেশ দলের সেই ক্রিকেটারটা কে? সাকিব আল হাসান যাবার পরে মেহেদী হাসান মিরাজ আগে যে সিরিজটা খেলেছে সেখানটা ব্যাট হাতে কি তিনি ফেল করেছিলেন, খারাপ করেছিলেন? সো যদি না করে থাকেন তাহলে আপনি তাকে নেবেন না কেন?
একজন পার্টিকুলার ক্রিকেটার, একসময় তিনি মিডল অর্ডারে ব্যাট করতেন, পরবর্তীতে তিনি ওপেনার হয়ে গেলেন এবং পৃথিবীতে তিনি প্রথম ক্রিকেটার যিনি হচ্ছে সেঞ্চুরি করলেন। আই এম ডিসকাসিং অ্যাবাউট সচিন টেন্ডুলকার। সো মানুষের বা একজন ক্রিকেটারের তো রোল প্লে চেঞ্জ হয়। ম্যাথু হেডেন কিন্তু ওপেনিং করার আগে কিন্তু লোয়ার মিডলে ব্যাট করতেন, তারপরে তো রোলটা চেঞ্জ হয়েছে। আমরা একটু হিস্ট্রি ঘেটে দেখি। সো একজন ক্রিকেটার কিন্তু নিজেকে ডেভেলপ করেছে। মেহেদী হাসান মিরাজকে এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন তো যে মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে বেটার বোলার নাকি বেটার ব্যাটসম্যান, কনফিউজড হয়ে যাবেন ভাই। 10 জনের ওপিনিয়ন নেন, 5-5 হয়ে যাবে। সো সে যদি দুই জায়গায় রোল প্লে করতে পারে, হোয়াই নট হি শুড বি দ্য পার্ট অফ দ্য টিম। হি শুডন্ট বি দ্য পার্ট অফ দ্য টিম কজ আপনি তাকে লাইক করেন না। আপনি একটা সিন্ডিকেট বানাইতে চান এখানটায়। আপনি শাক মেহেদীকে ভাইস ক্যাপ্টেন বানাই দিলেন। আবারও বলবো, তিনি নাম্বার 5-এও যেমন জীবনে ব্যাট করেন নাই ইন্টারন্যাশনাল টি20-তে, তিনি কোথাও কোনো ক্যাপ্টেন্সির ম্যাটেরিয়াল হিসেবেও নিজেকে প্রুভ করেন নাই। আপনি বানিয়ে দিলেন। আপনি এখন বলবেন কি যে আমাদের তো ক্যাপ্টেন নাই, তাসকিন আহমেদ এনজোর্ড, এটা ওটা। বাংলাদেশে সবশেষ ইন্ডিয়াকে 2022 সালে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে হারাইলো। ক্যাপ্টেন কে ছিল? লিটন কুমার দাস। নিয়মিত ক্যাপ্টেন কে ছিল? তামিম ইকবাল। ইনজুর্ড ছিল। তো ইনজুরি কি আসতে পারে না নাকি একটা দলে? আরেকজন চালাবে, সমস্যাটা কোথায়? মানে কি সমস্যা এটা বলেন? এই সংবিধান কি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে নাকি আদালত অবমাননা হবে? ফাজলামি করেন না। একদম লাস্ট প্রশ্ন, আসলে পাকিস্তান সিরিজ যেভাবে আমরা আরো অনেকের সাথে হেরেছি, আসলে পাকিস্তান সিরিজ নিয়ে খুব বেশি আশা কেউ দেখছে না। তারপর আপনার কি মনে হয় যে বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারে এখানে? আমি আশাবাদী হতে চাই মাহরুষ, একটা কারণেই হতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ দল আরব আমিরাতের সাথে যে ধরনের প্রেসারে খেলেছে, প্রথমত দলটা ঠিকঠাক হয় নাই, দ্বিতীয়ত আপনি লোয়ার টিমের সাথে যখন খেলবেন একটা মানসিক অস্থিরতা কাজ করে। বাংলাদেশ দল তুলনামূলকভাবে ওখানটায় অনেকটা রিল্যাক্স মুডে থাকবে। আরেকটা ব্যাপার, বাংলাদেশ দলের অন্তত 2 জন ক্রিকেটার তারা পিএসএল এর পার্ট, এবং নাহিদরা যেহেতু নিজেকে সরিয়ে নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন রয়েছেন, তারা কিছুটা হলেও কিন্তু আসলে ওখানকার সিচুয়েশনটা বুঝতে পারবে যে কী অবস্থা রয়েছে। আবার যেই দলটা খেলবে পাকিস্তানের যদি বেস্ট টিম আপনি বলেন, সেই বেস্ট টিমটা তো বাংলাদেশ এগেইনস্টে খেলছে না। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলবে। কয়টা ম্যাচ হারলো জিতলো ডাজন্ট ম্যাটার, বাংলাদেশ দল উইল ডিসপ্লে সাম কম্পিটিটিভ ক্রিকেট দেয়ার। থ্যাংক ইউ।